হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। তো সবচেয়ে প্রথমে তার মধ্যে দুটো হলিউডের ছবি রয়েছে এবং একটা বাংলা ছবি রয়েছে। তো বাংলা ছবিটা নিয়ে যদি কথা বলেন, অমর সঙ্গী বলে একটি ছবি আসছে, যাতে বিক্রম চ্যাটার্জি এবং সোহিনী সরকার এরা দুজন লিড চরিত্র প্লে করছে। এটা বেসিক্যালি একটা হরর রোমান্টিক কমেডি এই জনারের ছবি হতে চলেছে এবং 1 মিনিটের একটা টিজার মেকার্সরা রিলিজ করেছে। আপনারা গিয়ে ইউটিউবে অমর সঙ্গী বলে সার্চ করুন, তাহলে পেয়ে যাবেন। ছবিটা রিলিজ করছে সরস্বতী পুজো উপলক্ষে এবং বিক্রম চ্যাটার্জির এই 2024-এ সরস্বতী পুজোর সময় রিলিজ করেছিল আমাদের এই পারিয়া ছবিটা এবং একটা ভালো রেসপন্স দেখিয়েছিল। তো এর পরবর্তীতে নেক্সট ইয়ার সরস্বতী পুজো 2025 সালে তারা বক্স অফিসে ভালো একটা পারফরমেন্স দিতে পারে কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। এবং এই গল্পটা এবং এই জনারটা অনেক বেশি বাংলা অডিয়েন্স ফ্রেন্ডলি আর কি, অনেকটা বেশি প্যালেটেবল একটা জনার। পারিয়া যেরকম একটা এক্সপেরিমেন্টাল একটা কাজ ছিল, এটা অনেকটা বেশি মাস ফ্রেন্ডলি বা এই মুহূর্তে অডিয়েন্স ফ্রেন্ডলি একটা কাজ হতে চলেছে। এবার যদি আমি টিজার নিয়ে পার্টিকুলারলি আছে, একটা বিজিএম এর থ্রু দিয়ে একটা মজা থ্রু আউট মেনটেন করে রাখা হয়েছে এবং খুব সার্টেল হিউমার থাকতে চলেছে। লাউড যে স্ল্যাপস্টিক কমেডিটা সেটা আমরা দেখতে পাবো না। সোহিনী যখন এন্টার করছে, আমরা এখানে দেখতে পাচ্ছি এরা দুজন আর কি প্রেমিক প্রেমিকা এবং এদের দুজনের মধ্যে কেমিস্ট্রিটা অ্যাকচুয়ালি টিজারের মধ্যে খুব ভালো লাগছে। পেয়ারটাও খুব ফ্রেশ, এদেরকে একসাথে আমরা দেখিনি, আমি অ্যাটলিস্ট দেখিনি। আমি জানি না টিভি সিরিয়ালে তারা একসাথে কাজ করেছে কেন, কারণ সোহিনীরও টিভি সিরিয়ালে ব্যাকগ্রাউন্ড এবং বিক্রমেরও আমি জানি না তারা টিভি সিরিয়ালে আগে কাজ করেছে কিনা, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। বাট পর্দায় তাদেরকে একসাথে কিন্তু খুব ভালো মানাচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে এবং এদের দুজনেই ভালো অভিনেতা। তো দুজনের মধ্যে কেমিস্ট্রিটাও বেশ ওয়ার্ক করছে আর কি, অ্যাটলিস্ট টিজার লেভেলে তো ওয়ার্ক করছে, বাকি ছবি দেখে বলতে পারবো। এবং এখানে একজন অপরজনকে বলছে যে তুই মারা গেলে আমার কাছে ফিরে আসিস আর কি। এবার সেটাই হচ্ছে আর কি, সোহিনী মারা যাচ্ছে এবং তারপরে তার আত্মা বিক্রমের কাছে ফিরে আসছে। এবার বিক্রম সেটার সাথে কিভাবে ডিল করবে, কেন সোহিনী ফিরে এসছে, তার মুক্তি হচ্ছে না কেন, কি ব্যাপার, সেগুলো নিয়ে হয়তো ছবিটা হবে। গল্পটা এক্স্যাক্টলি কি হতে চলছে সেটা আমরা বুঝতে পারছি না, বাট এই যে সোহিনী ফিরে আসছে সেটা আমাদেরকে দেখিয়েছে। এবং সোহিনী যেখানে যেখানে এন্ট্রো নিচ্ছে ভয় পেয়ে যাচ্ছে, বলছে কি হলো। তো ওই ব্যাপারগুলো খুব মজা লেগেছে। তো সবকিছু মিলিয়ে আর কি, এবং লুক এন্ড ফিলটাও খুবই ভালো, যেভাবে শুট করা হয়েছে জিনিসটাকে দেখতে খুব ভালো লাগছে এবং বাঙালিয়ানা একটা রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার বেশ টিজারটা ইমপ্রেসিভ লেগেছে। আপনারা যদি না দেখে থাকেন, আগে বললাম ইউটিউবে গিয়ে সার্চ করে দেখুন, বেশ ভালো লাগবে, আশা করি আপনাদেরও। এবার যদি আমরা সুপারম্যানের টিজার নিয়ে কথা বলি, যেটা কালকে রিলিজ করেছে, সেটাও কিন্তু আমার পার্সোনালি দারুণ লেগেছে। দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে আমাদের বুঝতে হবে এই সুপার হিরোগুলো সৃষ্টি করা কেন হয়েছে, মানুষকে হোপ দেওয়ার জন্য। যে মানুষ এই সুপার হিরোগুলো তো বেসিক্যালি গডলি একটা ক্যারেক্টার, তো এদের সৃষ্টি এই কারণে করা হয়েছে যে মানুষকে হোপ দেওয়ার জন্য। এগুলো প্রথমে কমিক বুক ইত্যাদি যেগুলো হয়েছে, বা বাচ্চাদেরকে আপনি ধরুন কিছু শেখাতে চাইছেন, তখন হি উইল লুক আপন টু সামবডি। তো সেই জিনিসটার জন্য সুপার হিরো ক্রিয়েট করা হয়েছে। তো সেটার মধ্যে একটা পজিটিভ ভাইব থাকার খুব প্রয়োজন আছে। এবার বিভিন্ন সময় সুপার হিরো ডেফিনেশন চেঞ্জ হয়েছে। আজকে ধরুন বয়েজের মতো কাজ হচ্ছে, সেখানে আমরা এই যে সুপার হিরো নেগেটিভ সাইডটা কি, ওটা একটা বিজনেস হিসাবে, মডেল হিসাবে কনভার্টেড হয়ে গেছে। সুপার হিরোরা যখন এতটা অ্যাপ্রিসিয়েশন দর্শকের কাছে পাচ্ছে, তার পরবর্তীতে তারা কিরকম হয়ে গেছে, সেই অ্যাসপেক্ট গুলোকে এখনকার দিনের মডার্ন এজ যে সিনেমা বা সিরিজ, সেগুলো এই অ্যাসপেক্ট গুলোকে এক্সপ্লোর করছে। বা তার সাথে ধরুন আরো বেশি ডার্কার অ্যাপ্রোচ, সুপার হিরো কনভেনশনালি যেভাবে হতো তার থেকে অনেক বেশি ডার্কার অ্যাপ্রোচে বিভিন্ন ডিরেক্টররা দেখেছে, লাইক জ্যাক স্নাইডার, অনেক বেশি ডার্ক একটা অ্যাপ্রোচে। এবার কথা হচ্ছে এখানে জেমস গান রুটসে আবার ফিরে গেছেন, যে সুপার হিরো কিভাবে এসেছিল, ওই যেটা আমি বললাম যে লোকে একটা পজিটিভিটি বা একটা হোপ দেওয়ার জন্য এসেছিল, তো সেইখানে উনি ফিরে গেছেন। এবং তাই জন্য যেভাবে অরিজিনালি কমিক বুকটাকে কনসিভ করা হয়েছিল, তার লুক এন্ড ফিল, তার কস্টিউম যেরকম ছিল, উনি বলতে চাইছেন যে এটাকে সুপার হিরো হিসেবেই দেখো। এটাকে তুমি একটা নোলান যেরকম ডার্ক নাইটটাকে একটা ক্রাইম ড্রামা হিসেবে ট্রিট করছে, দ্যাট ওয়াজ নট আ সুপার হিরো ফিল্ম, দ্যাট ওয়াজ ব্যাটম্যানকে প্লেস করা হয়েছে একটা ক্রাইম ড্রামার মধ্যে, কারণ ডার্ক নাইটের পিছনে ইন্সপিরেশনটা ছিল হিটের। কিন্তু এখানে জেমস গান বলছে কি তুমি মনে করো সুপার হিরো, তাই জন্য সুপারম্যানের যে কস্টিউম, সেটাকে মডার্ন ডেতে জ্যাক স্নাইডার যেভাবে চেঞ্জ করেছিল সেটাকে করেনি, সেটাকে ওরকমই রেখে দিয়েছে। সেই এসেন্সটাকে কিন্তু মেনটেন করছে এবং সেটা প্রতিটা ক্যারেক্টারেরই লুক যে ব্যাপারটা সেটার মধ্যে রাখা হচ্ছে। এবং এটা সুইসাইড স্কোয়াডের মধ্যেও আপনারা দেখতে পাবেন যে ওই ব্যাপারটা ছিল, যে যেটা কমিক বুকিশ একটা যে ফিল, সেটা লুকের মধ্যে ছিল, সেটা এখানে রাখা হয়েছে। এক সেকেন্ড যেটা বললাম, যে হোপ দেওয়ার কথাটা, সেটা দেখবেন জন উইলিয়ামস, যিনি স্টিভেন স্পিলবার্গের খুব ফ্রিকুয়েন্ট কোলাবোরেটর ছিলেন, অসাধারণ একজন মিউজিশিয়ান, আমার খুব পছন্দের, জজ ইত্যাদি সবের মিউজিক করছে। তো ওনার যে মিউজিকটা, সেটাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, সেটা খুব অন্য রকমের ভাইব দিচ্ছে এবং যেভাবে মিউজিকটা রাইজ করে পুরোটা দারুণ দারুণ। এবং যে একদম 70s এর যে প্রথম দুটো সুপারম্যান ছিল, সেই দুটোর আর কি, তারপরে থার্ড পার্ট ফোর্থ পার্ট তো এসেছিল, ওগুলো খুব বাজে, বাট ফার্স্ট দুটো পার্ট যতটা ভালো ছিল, সেই ছবিগুলোর যে ভাইবটা
সেই ভাইবটা কিন্তু এই টিজারটা দিতে পারছে। এবং তার সাথে জেমস গান কিন্তু এই জনারের মধ্যে, এই সুপার হিরো জনারের মধ্যে ইমোশনস গুলো খুব ভালো করে নিয়ে আসে। জাস্ট ভাবুন, গার্জিয়ান্স অফ দ্য গ্যালাক্সিতে এক একটা ক্যারেক্টারের পিছনে যে ইমোশনটা, রকেট বলে যে ক্যারেক্টার, তার প্রতি যে ইমোশন, তো সেই যে তৈরি করতে পেরেছিল, সেটা কিন্তু এবারেও থাকতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি সে ডাউন অ্যান্ড আউট, সুপারম্যান ডাউন অ্যান্ড আউট সেখান থেকেই শুরু হচ্ছে। তাকে বিভিন্ন লোকেরা ব্লেম করছে, তার উপর ফ্যান্টা ট্যান্টা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারছে, এরকম টাইপের একটা কিছু করছে। তো সেই জিনিসপত্র করছে। তো এটা এই দিস ক্যারেক্টার উইল গো থ্রু লট অফ ইমোশনাল টার্ময়েল থ্রু আউট দ্য ফিল্ম। আমরা দেখতে পাচ্ছি যে সবাই ওকের উপর চিৎকার করছে লোকেরা, তারপরে জাস্টিস লিগ ঢুকছে। তো সেই দিকটাও কিন্তু এক্সপ্লোর করতে চলেছে জেমস গান। আর এছাড়া অনেক ভিলেন্স রয়েছে, লেক্স লুথার রয়েছে, অ্যাকশন ইত্যাদি হচ্ছে, জাস্টিস লিগের মেম্বার্সরা রয়েছে। তো সেগুলো কিরকম ভাবে হয়, সেগুলো তো আজকের দিনের মতো প্রচুর গ্রাফিক্স ইত্যাদি। তবে আশা করবো যে মানে গ্রাফিক্সটা ওই কিছু ডিসির ছবির মধ্যে দেখবেন, ওই যে ফ্ল্যাশ বলে যে ছবিটা এসেছিল না, সেটার মধ্যে দেখবেন প্রচন্ড বেশি গ্রাফিক্স ওরিয়েন্টেড ছিল এবং সেটা ভালো ছিল না, মানে সিজি ওয়ার্কটা খুব একটা ভালো হয়নি। তো দেখা যাক এটার ক্ষেত্রে সেটা কিরকম হয়, কি আউটপুট আসে ইন টার্মস অফ গ্রাফিক্স এর কথা বলছি আর কি খালি। আর বাকি আশা করবো যে মানে একটু হিউম্যানলি যে ব্যাপার এবং এই যে পজিটিভ যে ভাইবটা, যেটা কি যে কারণে সুপার হিরো সিনেমা হওয়া শুরু হয়েছিল, সেটাতে আবার যে ফিরে যাওয়া, সেটা আমার মনে হয় একটা রিফ্রেশিং ব্যাপার আজকের দিনে। যেহেতু সবাই একটা ডার্ক একটা টেক নিচ্ছে এই জনারটার ওপর, তার পরবর্তীতে আবার একটা মানে অরিজিনে ফিরে যাওয়া, সেটা একটা খুব ভালো জিনিস। তো আমার ওভারঅল টিজারটা খুবই ভালো লেগেছে এবং কোথাও একটা জন উইলিয়ামস এর মিউজিকটা ছোটবেলার কথাটা মনে করিয়ে দিয়েছে। আপনাদের কেমন লেগেছে সুপারম্যানের টিজার অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা কথা বলবো হচ্ছে আমার ছোটবেলার আরো একটা খুব মানে ফেভারিট স্মৃতি নিয়ে, সেটা হচ্ছে ক্যারাটে কিড। তো ক্যারাটে কিড একদম যখন ছোট ছিলাম এবং প্রথম হলিউডের ছবি দেখা শুরু করেছিলাম, তখন সনি ম্যাক্স যে চ্যানেলটা আছে, ওদের রবিবার করে হলিউডের ছবি দিত। তো সেখানে আমি ক্যারাটে কিড দেখেছিলাম হিন্দি ডাবিংয়ে। ক্যারাটে কিড বেসিক্যালি 80s এর ছবি এবং ওটা 4টে পার্ট আছে। তার মধ্যে 3টে পার্টে এই রালফ মাশিও আছে, আর তার পরবর্তীতে নিউ ক্যারাটে কিড বলে যে ছবিটা এসেছিল, সেটাতে একটা মেয়ে আছে। তো আমি যখন ওই ম্যাক্সে ওই ছবিটা প্রথম দেখি, আমার হেভি লেগেছিল ছোটবেলায়। এবং তার পরবর্তীতে আমি অনেক পরে, আর একটু বড় যখন হই, মানে তারও প্রায় 6-7 বছর পরে, তখন আমি একটা ডিভিডি কিনি এবং সেই ডিভিডিটার মধ্যে আমি সবকটা ক্যারাটে কিড তখন দেখেছিলাম। তখন অব্দি জ্যাকি চ্যানের এই রিবুট ভার্সনটা আসেনি, 2010-এর আগেই আর কি। তো তখন আমি ওটা দেখেছিলাম আর কি, এবং আমার ফার্স্ট 2টো পার্ট হেভি লেগেছিল। থার্ড পার্টটা একটু দুর্বল কম্পারেটিভলি, এবং ওই 3টে পার্টি আর কি, ছেলেটি এবং যে মিস্টার মিয়াগি সে রয়েছে। এবং তার পরবর্তীতে 4th পার্টে নিউ ক্যারাটে কিড একটা মেয়ে রয়েছে, একটা মেয়ের ক্যারেক্টার রয়েছে, এবং সেটা আমার অতটা জমেনি, এবং থার্ড পার্টটাও অতটা জমেনি। কিন্তু মানে অরিজিনাল যে ক্যারাটে কিড এবং ক্যারাটে কিন্তু আলাদা, কাংফু কিন্তু আলাদা। এবং 2010-এ যে রিবুট ভার্সনটা হলো ক্যারাটে কিডের, সেটাতে কিন্তু অ্যাকচুয়ালি কাংফুকে দেখিয়েছে। কারণ কাংফু চায়নাতে বেস ছিল, গল্পটা প্রথম কথা চায়নাতে ছিল, জ্যাকি চ্যানকে নিয়ে এসেছিল কাইন্ড অফ, এবং ওকে নাম দিয়েছিল হান। ওখানে ছিল মিয়াগি, এখানে হান হয়ে গেছে। তো সেগুলো চেঞ্জ করেছিল। এবার তার পরবর্তীতে এই ক্যারাটে কিড হিটও হয়ে যায়। তার পরবর্তীতে কোবরা কাই, মানে অরিজিনাল যে ক্যারাটে কিড, তার পরবর্তীতে ওই ক্যারেক্টার গুলো লাইফে এখন কি হয়েছে সেটা নিয়ে কোবরা কাই বলে একটা সিরিজ হয়েছে। এবার সেটা খুব পপুলার হয়েছে, নেটফ্লিক্সেও আছে, আপনারা চাইলে দেখতে পারেন যদি আপনারা ক্যারাটে কিডের ফ্যান হয়ে থাকেন, বা যদি ভালো কন্টেন্ট এক্সপ্লোর করতে চান দেখতে পারেন, খুব ভালো। এবং সেখানে পুরো গল্পটা ভিলেনের পার্সপেক্টিভ দিয়ে, হ্যাঁ মানে অরিজিনাল ক্যারাটে কিডের যে বাচ্চাটা ভিলেন ছিল, তার এবার এখন সে কিরকম হয়েছে তার পার্সপেক্টিভ দিয়ে গল্পটা আনফোল্ড করছে, এবং দুটো ডোজোর মধ্যে আর কি ফাইট। এনিওয়ে, এবার এই যে ক্যারাটে কিড লেজেন্ড বলে যে ছবিটা আসছে, যে লেজেন্ডস, সেটার মধ্যে ক্যারাটে কুংফু দুটোই থাকতে চলেছে, বিকজ এই সবগুলো সিনেমাকে একটা ইউনিভার্সের মধ্যে বেস করা হয়েছে। মানে অরিজিনাল যে 3টে ক্যারাটে কিড, তারপরে কোবরা কাই, আর এই যে 2010-এর যে ক্যারাটে কিডের রিবুট ভার্সনটা, মানে জ্যাকি চ্যানের ভার্সনটা, সবকিছু একই ইউনিভার্সের মধ্যে থাকতে চলেছে। এবং এই ছবির মধ্যে জ্যাকি চ্যান এবং রাফ মেশিও, এরা দুজন মিলে এই বাচ্চাটিকে ট্রেন করবে। এই বাচ্চাটি নতুন আর কি, তো তাকে ট্রেন করবে। এবার দেখবেন একটা খুব সুন্দর ডায়লগ আছে, যে দুটো ব্রাঞ্চ বাট সেম ট্রি, মানে ক্যারাটে কুংফু দুটো ব্রাঞ্চ হতে পারে কিন্তু সেম ট্রি থেকে বিলং করে। এই মেসেজটা আমার খুব ভালো লেগেছে। এবং দেখবেন টিজারটাকে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, একটা মিউজিকের সাথে সাথে করে কেটে, এবং জ্যাকি চ্যানের যে ডায়লগস গুলো রয়েছে খুব ইম্প্যাক্টফুল লাগছে। বলে যে আমি তোমাকে নিতে এসেছি, এবং দুজনে যখন বাচ্চাটাকে ট্রেন করছে, সেই সিনগুলো দুর্দান্ত লাগছে। এবং অ্যাকশন সিনগুলো যতটুকু ঝলক আমরা দেখতে পাচ্ছি, যতগুলো গ্লিমসেস দেখতে পাচ্ছি, মানে একটা পার্টিকুলার ফাইট সিকোয়েন্স আছে যে দেওয়ালের উপর উঠে মানে পা দিয়ে তারপরে ঘুরে আবার লাথিটা মারে, ওই জায়গাটা ব্যাপক লাগছিল। এবং যতগুলো অ্যাকশন সিন আছে খুব দেখতে ইমপ্রেসিভ লাগছিল, খুব রিয়েলিস্টিক রাখা হয়েছে, তার সাথে একটা স্টাইলাইজেশন অ্যাড করা হয়েছে, মানে একদম ওভার দ্য টপ অ্যাকশন নয়। এবার কেন দুটো মাস্টার, মানে ক্যারাটে কুংফু দুটো মাস্টারকে দরকার, দুটো লেজেন্ডকে দরকার এই বাচ্চাটাকে ট্রেন করার জন্য? তার সামনে থ্রেটটা কি আছে, অ্যান্টাগনিস্টটা কে, সেই অ্যান্টাগনিস্টটাকে কিন্তু পাওয়ারফুল হতে হবে, তবেই কিন্তু এটা জাস্টিফাইড হবে যে এই দুটো লেজেন্ডকে একসাথে আসতে হচ্ছে। সেটা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে তো জ্যাকি চ্যান নিজেই ট্রেন করে দিতে পারে। তো সেইটা যখন আরেকটা ফেমাস ক্যারেক্টারকে নিয়ে আসছে সেই সূত্রে, তো অ্যান্টাগনিস্ট শুড বি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং তার সাথে সেই যে চ্যালেঞ্জটা ছুড়ে দিচ্ছে সেটাও খুব ইম্পর্টেন্ট হতে হবে।
হবে। তো সেটাই দেখার জন্য আমি মুখিয়ে আছি। এবং প্রতিবার যেটা থাকে, যেটা বুলিং এর একটা কনসেপ্ট থাকে, সেখান থেকে কোথাও বেরিয়ে আসে। আমার অরিজিনাল ক্যারাটে কিড এবং 2010-এর যে ভার্সনটা, রিবুট ভার্সনটা, দুটোর মধ্যেই ছিল। এবং কোথাও গিয়ে যে ট্রেন করছে সেও নিজের যে একটা ইমোশনাল টার্মোয়েল থেকে ভুগছে সেটা ওভারকাম করছে এই ট্রেনিং এর মাধ্যমে। তো সেই যে টিচার স্টুডেন্টের খুব সুন্দর একটা সম্পর্ক, সেটা এখানে কিভাবে দেখায়, ঠিক আছে, এই ড্রামা পোর্শনটা, কারণ ক্যারাটে কিডে কিন্তু ড্রামাটা খুব ইম্পর্টেন্ট। তো সেইটা কিভাবে এখানে আসে, সেটাই এই দুটো অ্যাসপেক্টই আমি দেখার জন্য খুব মুখিয়ে আছি। রিল লুকিং ফরওয়ার্ড। বাট আমার টিজারটা হেভি লেগেছে, লেজেন্ডসদেরকে একসাথে দেখতে হেভি লেগেছে। রিল লুকিং ফরওয়ার্ড। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।